আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি বর্তমানে এই পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠে যে ব্যাপক পট পরিবর্তন ঘটে গেল, তার ঢেউ কিন্তু কেবল কলকাতাতেই আটকে নেই। এর জোর ধাক্কা এসে লাগছে বাংলাদেশের রাজনীতির দোরগোড়াতেও। দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনাটিকে কেবল একটি সাধারণ নির্বাচন কিংবা ক্ষমতা বদল হিসাবে দেখলে কিন্তু বড় একটা ভুল হবে। এর ভেতরে লুকিয়ে আছে অনেক হিসাব নিকাশ, অনেক সম্ভাবনা, আর অবশ্যই বাংলাদেশের রাজনীতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা। দর্শক, এই মুহূর্তে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমি মনে করি বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের ভেতরে যে একটা চাপা উচ্ছ্বাস, একটা নতুন আশার সঞ্চার হয়েছে, তার পেছনের কারণগুলো আমরা একটু তলিয়ে দেখার চেষ্টা করব। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন সেই শুভেন্দু অধিকারী, যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত হিসাবে বেশ পরিচিত ছিলেন, আর এখন তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ। সুপ্রিয় দর্শক, আপনারা যদি একটু পেছনে ফিরে তাকান, তাহলে মনে পড়বে 5 আগস্ট 2024। সেদিন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। আর ঠিক তার কদিন পরেই 10 ডিসেম্বর এই শুভেন্দু অধিকারী কিন্তু এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন শেখ হাসিনাই নাকি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি আরো বলেছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং সেই সাথে সাথে তাকে সেলুট দিয়ে নিয়ে যাওয়া হবে। শুধু তাই নয়, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি অবৈধ এবং আইএস এর সংস্করণ বলতেও কিন্তু ছাড়েননি। এই কথাগুলো কিন্তু বাতাসে মিলিয়ে যায়নি, বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে এগুলো একটা বড় ধরনের আশার বীজ বুনে দিয়েছিল। এখন ভাবুন, সেই ব্যক্তি আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আর অন্যদিকে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাই কিন্তু এখন কলকাতায় আশ্রয় নিয়ে আছেন। দর্শক, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তারা হয়তো খুব একটা স্বস্তিতে ছিলেন না, হয়তো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সেভাবে চালাতে পারেননি। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। শুভেন্দু অধিকারীর এই ক্ষমতায় আসাটা তাদের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে কিন্তু পর্যবেক্ষকের দৃষ্টিতে মনে করছি। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই কলকাতা বরাবরই কিন্তু বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ চারণভূমি হিসাবে কাজ করেছে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই কলকাতাই ছিল আমাদের অস্থায়ী সরকারের রাজধানী। স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়েও বহু রাজনৈতিক নেতা এই কলকাতায় কিন্তু আশ্রয় নিয়েছেন, নিজেদের রাজনৈতিক কৌশল নির্ধারণ করেছেন এবং কাজ করেছেন। তাই এখন আওয়ামী লীগ নেতারা যদি কলকাতা থেকে তাদের সাংগঠনিক সক্রিয়তা আবারও বেগবান করতে পারেন, তবে তা কিন্তু খুব একটা অবাক হওয়ার মতো বিষয়ও বর্তমান এই ক্ষমতার পালাবদলে হবে না। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার সেই তথাকথিত রাজকীয় প্রত্যাবর্তন কি আসলেই সম্ভব? এই প্রশ্নের উত্তর দেওয়াটা কিন্তু এতটা সহজ নয়। রাজনীতিতে কোনো কিছুই আসলে নিশ্চিত করে বলা যায় না। তবে একটা ব্যাপার কিন্তু এখানে নিশ্চিত, আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা মনে করছে শুভেন্দু অধিকারীর মতো একজন প্রভাবশালী নেতার সমর্থন পেলে তারা হয়তো সেই ভিত্তি বা চালিকা শক্তি পেয়ে যাবে, যা তাদেরকে পুনরায় ক্ষমতায় ফেরার যে পথ দরকার সেই পথ প্রশস্ত করতে অনেকখানি সাহায্য করবে কিংবা সহযোগিতা করবে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এই পুরো সমীকরণে
আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ রয়েছে, আর তা হলো বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার। দেখুন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর সাথে বিএনপি সরকারের সম্পর্ক কেমন হয় তার উপর কিন্তু অনেক কিছুই এখানে নির্ভর করছে। যদি এই সম্পর্ক ভালো হয়, তবে আওয়ামী লীগের জন্য পরিস্থিতি হয়তো একটু কঠিন হতে পারে। আর যদি সম্পর্ক পুরোদমে খারাপ হয়, তবে সেটাই হতে পারে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় সুযোগ কিংবা সবচেয়ে বড় অপরচুনিটি। সুপ্রিয় দর্শক, এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী তার সেই পুরনো অবস্থান ধরে রাখেন কিনা। তিনি কি সত্যি আওয়ামী লীগকে সেই সমর্থন দেবেন যা প্রকৃতপক্ষে তারা আশা করছে, নাকি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর তার রাজনৈতিক হিসেব নিকাশ বদলে যাবে। রাজনীতিতে কিন্তু চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে আসলে কোনো কিছু নেই। এখানে শুধু চিরস্থায়ী স্বার্থটাই হচ্ছে আসল এবং মূল চালিকা শক্তি। শুভেন্দু অধিকারীর আরেকটি কথা আমরা কিছুতেই কিন্তু ভুলতে পারি না। তিনি বলেছিলেন, আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি। এই কথাটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত অবমাননাকর। বাংলাদেশ স্বাধীন হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে। ভারত আমাদের সহযোগিতা করেছে ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে তারা আমাদের দেশ সৃষ্টি করেছে। একজন দায়িত্বশীল নেতার মুখ থেকে এ ধরনের কথা শোনা আমি মনে করি সত্যিই খুবই দুঃখজনক একটি বিষয়। যাই হোক, পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পট পরিবর্তন যে বাংলাদেশের জন্য নতুন কিছু চ্যালেঞ্জ এবং একই সাথে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, তা আর কিন্তু বলার অপেক্ষা রাখে না। একদিকে যেমন রয়েছে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা, অন্যদিকে রয়েছে তিস্তা চুক্তির মতো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধানের ক্ষীণ আশা, এবং আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী রাজনৈতিক দলের তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার একটি কৌশল। সব মিলিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আমি মনে করি এখানে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে, বিশেষ করে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার রয়েছে সেই রাজ্য সরকারের সম্পর্ক যত মধুর থাকবে, এবং বাংলাদেশের বর্তমান সরকারের সাথে পশ্চিমবঙ্গের রাজ্যের যে সরকার রয়েছে বা নতুন যে নবগঠিত মুখ্যমন্ত্রী, উনার সম্পর্ক কতটুকু মধুর হবে বা তিতা হবে, তার উপর কিন্তু অনেকগুলো জটিল বিষয় এখানে জড়িত আছে। দিল্লি থেকে কি সিদ্ধান্ত আসে এবং পশ্চিমবঙ্গে তা কতটুকু বাস্তবায়ন হয়, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ দেখার বিষয়। দর্শক, আপনারা অবশ্যই জানেন নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের প্রায় ৯০ লাখ ভোটারকে তালিকা থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল অনুপ্রবেশকারী অভিযোগে। এদের একটি বড় অংশই কিন্তু মুসলিম এবং মতুয়া সম্প্রদায়ভুক্ত। এই ঘটনাটি আসলে প্রমাণ করে যে বিজেপির রাজনীতি কতটা বিভাজনমূলক। আর এই বিভাজনের রাজনীতি যদি পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়, তবে তার প্রভাব বাংলাদেশে এসেও কিন্তু পড়তে পারে। আমাদের দেশেও নতুন করে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির আশঙ্কাকে একেবারেই কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে তিস্তা চুক্তির বিষয়টাও কিন্তু সমানভাবে এখানে গুরুত্বপূর্ণ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই চুক্তির পথে কাটা হয়ে দাঁড়িয়েছিলেন। এখন যেহেতু বিজেপি ক্ষমতায়, তাই অনেকেই হয়তো আশা করছেন এবার অন্ততপক্ষে তিস্তা চুক্তির জট খুলবে। কিন্তু আমাদের আসলে মনে রাখতে হবে আন্তর্জাতিক রাজনীতি এত সহজ সমীকরণে কখনোই কিন্তু চলে না। ভারত সরকারের সদিচ্ছা থাকলেই যে চুক্তি হয়ে যাবে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এর পিছনে রয়েছে অনেক ভূ রাজনৈতিক হিসাব নিকাশ এবং জটিল সব সমীকরণ। সুপ্রিয় দর্শক, পরিশেষে একটা কথা আমি বলতে চাই। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয় এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়াটা বাংলাদেশের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা। এর বহুমুখী প্রভাব আমাদের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থার উপর পড়তে অবশ্যই বাধ্য। আওয়ামী লীগ এই সুযোগকে কতটা কাজে লাগাতে পারে, আর বিএনপি সরকার
এই নতুন চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে সেটাই কিন্তু বর্তমান সময়ে মূল দেখার বিষয়। তবে দিন শেষে আমরা এটাই চাইবো যে পশ্চিমবঙ্গের নতুন সরকারের সাথে আমাদের সম্পর্ক যেন পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠে। আমরা চাই তিস্তার পানির ন্যায্য হিস্যা। আমরা চাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। কোনো রাজনৈতিক সমীকরণ যেন আমাদের এই চাওয়াগুলোকে বাধাগ্রস্ত করতে না পারে, সেটাই আমাদের কাম্য। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক, খারাপ হোক, সম্পূর্ণ আলোচনাটি শুনে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে যাবেন। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।